উৎসব চলতে থাকুক। তিনবার আজকাল থেকে বেরিয়েছি আমি, চতুর্থবার আমার সংবাদ প্রতিদিন চলছে। আনন্দবাজারে ফ্রিল্যান্সিং, লেখালেখি, টিভি যখন প্রথম এলো, বাংলার প্রথম নিউজ ম্যাগাজিন টিভি দূরদর্শনে প্রবাহ 1996, আমি তার বার্তা সম্পাদক। তো যাই হোক, প্রিন্ট মিডিয়া, তারপরে অডিও ভিজুয়াল মিডিয়া, এখন ডিজিটাল মিডিয়াও এসে পড়েছে, তার মধ্যে দিয়ে সব লেখালেখি চলছে। আমি নিজে সাংবাদিক, কিন্তু আমি খুব পাঠক। আমি বিশিষ্ট লেখকদের, তার মধ্যে আমার পাশে যিনি রয়েছেন তিনিও রয়েছেন, সুনীলবাবু, শীর্ষেন্দুবাবু, সমরেশবাবু, সঞ্জীববাবু, এদের নাম আর আলাদা করে উচ্চারণ করার কোনো প্রয়োজনই পড়ছে না। এক একটা বয়সে এক এক ধরনের লেখা ভালো লেগেছে, প্রত্যেকের স্লট আছে। আমি মনে করি সেই লেখকরাও নিশ্চয়ই সেই স্লটটা ভেবেই লেখেন। আমি এমন একটা লেখা লিখলাম, সবার পড়ে সবার ভালো লাগলো, সে তো খুবই ভালো কথা। কিন্তু সমাজের এক একটা শাখা, সমাজের এক একটা অংশ, এক একটা বয়স, এক একটা পেশা, আমারও তো, আমি কাদের জন্য লিখছি এটা আমার একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। ওই করতে করতে পাঠক থেকে আস্তে আস্তে মনে হলো, যখন প্রচুর ঘুরতাম, বহু ঘটনা, হয়তো ঘরের কাছে অথবা দূরে, দেশে কিংবা বিদেশে, দৈনন্দিন কাগজের জন্য যেটা লিখে পাঠাচ্ছি, তার বাইরে এমন কিছু অনুভূতি থাকছে, এমন কিছু চরিত্র থাকছে, যেটা সাধারণ রোজকার খবরের জন্য লিখতে হচ্ছে না। সেই কারণে তখন মনে হলো একটু গল্প লিখলে কিরম হয়। তখন মনে হলো আরেকটু যদি চরিত্র কিছু তৈরি করে নি, যে অনুভূতিগুলো লিখতে পারছি না। ধরা যাক, কোনো একটা জায়গায় সাংবাদিক হিসেবে কোনো একটা ইনসিডেন্ট কভার করতে গেছি, এই ইনসিডেন্টটার কভারেজটা হচ্ছে আমার ডিউটি, আমার কাগজে সেদিন সেই ইনসিডেন্টটা যাবে। কিন্তু যে গাড়িটায় গেলাম, যে চালক নিয়ে গেলেন স্থানীয় বাসিন্দা, মাঝখানে যে চায়ের দোকানটায় দাঁড়ালাম, তিনি আবার পাশের যে চারটে গল্প বললেন, এইগুলো কিন্তু আমার খবরের মধ্যে থাকছে না। তো এইরকম বহু ঘটনা, সেগুলিকে একজোট করে মাঝে মাঝে করার, গল্প লেখার একটা চেষ্টা করেছি। ফলে কিছু উপন্যাস এবং আপনাদের শুভেচ্ছায় আগামী 2-3 দিনের মধ্যে আমার একটি গল্পেরই কালেকশন প্রকাশিত হচ্ছে দ্বীপ থেকে। বাছাই 20, বাছাই 20টা গল্প নিয়ে, বিভিন্ন স্বাদের গল্প। আমার শুধু একটা উপলব্ধির কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। এক হচ্ছে, আমাদের চারপাশে যা রয়েছে তার মধ্যেই আমাদের গল্পগুলো লুকিয়ে রয়েছে। যেগুলো ঘটছে সেগুলো আমরা খবরের কাগজের পাতা বা নিউজ চ্যানেলে দেখতে পাচ্ছি, কিন্তু যেগুলো আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে না, কিন্তু মনের জানলাটা দিয়ে মুখ বাড়ালেই দেখা যাচ্ছে, সেখানেই কিন্তু টুকরো টুকরো সব গল্পগুলো রয়েছে। ফলে চেষ্টা করি যে কোনো জায়গায় কোনো চরিত্রকে, কোনো পরিবেশকে, কোনো ঘটনাক্রমকে আবিষ্কার করার এবং পুনর্নির্মাণ করার নিজের মতো করে, চরিত্রগুলোকে তৈরি করা,
আগে একটা সময় বিজ্ঞান বলতো যে নিউজের খবরের মাপকাঠি আছে, কি না প্রথম প্যারাতেই 5টা ক লিখে ফেলতে হবে, কে কি কেন কবে কোথায়। পরবর্তীকালে টিভি আসার পর যখন নিউজ লেখার প্যাটার্নটা চেঞ্জ হলো, তখন হয়তো ইন্ট্রোতেই কে কি কেন কবে কোথায় না লিখলেও চলে। আবার ডিজিটাল এসে গিয়ে দেখাচ্ছে যে অল্প শব্দের মধ্যে প্রতি মিনিটে নোটিফিকেশন আসছে, কে কি কেন কবে কোথায়, এটা একদম প্রথম 30টা শব্দের মধ্যে ঢুকিয়ে দিতে পারলে ভালো হয়। কিন্তু কেন জানি না কোথাও বলছে, মন বলছে পাঠকও গল্পের মধ্যে যে দরজা দিয়ে ঢুকি, যে জানলা দিয়ে ঢুকি, শেষ পর্যন্ত কে কি কেন কবে কোথায়, এই 5টা প্রশ্নের জবাবে স্যাটিসফাইড যখন পাঠক হন, শুধু ভালো গদ্য পড়া নয়, শুধু ভালো বাংলা পড়া নয়, কিন্তু যে গল্পটা আমি বোঝাতে চাইছি সেই গল্পটার যদি কে কি কেন কবে কোথায় বা তার চারপাশে শাখা প্রশাখা যদি পাঠক স্যাটিসফাইড না হন, তাহলে কিন্তু তার মধ্যে একটা কোথাও অসম্পূর্ণতা থেকে যায়। আর একটা কথা বলে আমি শেষ করব, আপনাদের অনুষ্ঠান আছে, আমারও পরের অনুষ্ঠানে যেতেই হবে। সেটা হচ্ছে প্রত্যেকের জীবনে ঝড় ঝাপটা আসে, আমার জীবনে লুকোছাপার কিছু নেই। আমি দীর্ঘদিন জেলবন্দি ছিলাম, কিন্তু আমি আমার বন্দি জীবনকে কৃতজ্ঞতা জানাবো যে তার আগে আমার জীবনে যে ব্যস্ততা ছিল, আমি খবরের চাপই সামাল দিতে পারতাম না। কিন্তু কাল্পনিক চরিত্রগুলোকে নিয়ে যে খেলা করা যায়, কাল্পনিক চরিত্রগুলোর প্রাণ প্রতিষ্ঠা করা যায়, তাদের জন্য সময় দেওয়া যায়, তাদের ভাবা যায়, এই গোটাটা চর্চা আমি করতে পেরেছি। কিন্তু আমি আমার বন্দি জীবনেই প্রচুর ঝড় জল, রাতে ঘুম আসছে না, বাইরে বিতর্ক, 4টে চরিত্র ভাবলাম, কখনো আমি এই চরিত্র হয়ে 4টে লাইন লিখছি, কখনো আমি ওই চরিত্র হয়ে 4টে লাইনে তার জবাব দিচ্ছি। এই করতে করতে একটা উপন্যাস তৈরি হলো। আর সেই উপন্যাস যখন, অর্থাৎ কারাগারের সেলে বসে লেখা উপন্যাস যখন আনন্দবাজার গোষ্ঠীর পুজো সংখ্যায় উপন্যাস হিসেবে প্রকাশিত হলো, পরবর্তীকালে আনন্দ পাবলিশার বই করলো, তার যে কি তৃপ্তি সেটা আমি বলে বোঝাতে পারবো। ফলে সবকিছুরই খারাপ দিক আছে, আছে তো বটে। কারা জীবন কি ভালো না? ভালো না, একদম ভালো না। কিন্তু আমি ওই সময় যতগুলি লেখা লিখেছি, যতটা সময় দিতে পেরেছি, যতটা যত্ন নিতে পেরেছি, চর্চার মাধ্যমে শিখেছি যে এই ধরনের লেখাগুলো আরো বাড়ানো কিভাবে যায়। সেটার জন্য আমি আমার কারা জীবন মানে একটা মানুষের অপিঠ, মানুষের এপিঠ আর মানুষের অপিঠ। আপনি বাইরে একজন লোকের সঙ্গে মিশছেন, আপনার সংলাপ কথাবার্তা যে মোড়কে হবে, আপনি যদি পাঁচিলের ভেতরের কোন লোকের সঙ্গে মেশেন, আপনি জীবনকে অদ্ভুতভাবে আবিষ্কার করবেন। আমি দুটো ছোট একটা পরিস্থিতির কথা বলি। 15ই অগস্ট স্বাধীনতা দিবস, আমি সেল ওয়ার্ডের উঠোনে রয়েছি। একজন রাজনৈতিক বন্দী, মাওবাদী বন্দীর ঘরে রেডিও রয়েছে, রেডিওটা অন করা, দেশের প্রধানমন্ত্রীর ভাষণ শোনা যাচ্ছে। আর উঠোনে মাওবাদীরা একটা সভা করছে, আমি মাঝখানে একজন নাগরিক হিসেবে শুনছি। একদিকে রেডিওয়ে ভেসে আসছে, প্রধানমন্ত্রী বলছেন দেশ এগোচ্ছে, স্বাধীন ভারত আমাদের গর্ব, আমরা মহাকাশ গবেষণায় এগিয়ে চলেছি। আর ঠিক সামনে উঠোনে জঙ্গলের একজন নেতা বলছেন ইয়ে আজাদি ঝুটা হয়, যে শোষণ আমাদের উপর আগেও চলতো
এখনো চলছে, রাষ্ট্রটার শক্তিটা শুধু চেঞ্জ হয়েছে। এই যে বৈপরীত্য, এইটা যদি আমার লেখায় না আসে তাহলে কোন লেখায় আসবে? ফলে জীবনের এই চারপাশের মধ্যেই একটা চরিত্র, আমার পথ হারাবো বলেই উপন্যাসটিতে রয়েছে। পাড়ার একটা দোকানে এক দোকানদার নিয়মিত নির্যাতিত হয়, লোকটা চেহারা চরিত্রের ভালো, কিন্তু যে পারে সে দাম দিয়ে যায় না, আড্ডা মারে, পাড়ার মাস্তানরা এসে দুটো খারাপ কথা বলে যায়। বলে আমি নিরীহ, অনেকেই যখন বলেন আরে আপনি প্রতিবাদ করেন না, বলছে কি প্রতিবাদ করব, আমি নিরীহ মানুষ, আমি গরিব মানুষ, আমি এসবের প্রতিবাদের মধ্যে ঢুকি না। তা একদিন যখন তুঙ্গে উঠলো ঝামেলা, তখন সেই লোকটি ধৈর্য হারিয়ে একা 4-5 জনকে মেরে ঢিট করে দিল। এবং পরে দেখা গেল যে লোকটা আজকে অসহায় একজন কর্মপ্রার্থী হিসাবে একটা চায়ের দোকান খুলে সিগারেট, বিড়ি, পান বিক্রি করছে, সে অ্যাকচুয়ালি সার্কাসের রিং মাস্টার ছিল, বাক্সিংয়ের খেলা দেখাতো। সার্কাসে বাক্সিংয়ের খেলা দেখানো বন্ধ হয়ে গেছে, লোকে ওকে আওয়াজ মারে। মালিকের পর স্ট্যাটাসটা ছিল ওই মানুষটা রিং মাস্টার, সার্কাসের রিং মাস্টার ছিল রাজা মহারাজ। বাঘ সিংহদের সঙ্গে তার সকাল বিকেল ওঠবোস। বাঘ সিংহরা চলে গেল, তাকে কাকাতুয়াকে নিয়ে খেলা দেখাতো। সে লোকটা বেরিয়ে এসে সে দোকান দিয়ে বসে আছে, মাঝখান থেকে হঠাৎ নির্যাতিত হতে 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 তার রিং মাস্টার সত্তাটা বেরিয়ে আসছে। এইসব চরিত্রগুলোকেই আস্তে আস্তে এক জায়গায় করে লেখার চেষ্টা করি। আপনাদের শুভেচ্ছায় চাইব সে লেখা যাতে চলতে থাকে। আপনারা ভালো থাকবেন এবং এই ধরনের চর্চা বা সভাপতি মশাই নিজে, মাননীয় মন্ত্রী, আমার তো শেষ হচ্ছে, আমি ধন্যবাদ দিতে যাচ্ছি, বাংলা একাডেমিকে ধন্যবাদ দিয়ে শেষ করতে যাচ্ছি। আপনি যে কথাটা বলছিলেন যে ধরুন একটা সংবাদের নিজস্ব একটা অবয়ব আছে, তার মধ্যে আপনি চায়ের দোকানে যেতে যেতে সেটা শুনেছেন, ড্রাইভারের মুখে যেটা শুনেছেন সেটা ওইখানে খবরে রাখছেন, ভরে দেওয়া যাচ্ছে না, সেটা আপনার নিজস্ব সঞ্চয়ে থাকছে এবং ওই সঞ্চয় থেকে একটা গল্প হয়ে উঠছে, এটা আপনি বলছেন। এইরকম একটা উদাহরণ সবকটা। একটা প্রশ্ন করি, আপনার সাংবাদিক জীবন সাহিত্য জীবনকে কতখানি নিয়ে করেছে? সাংবাদিক জীবন আমার ভিত্তি, সাহিত্য আমার, আমি তো পাঠক সাহিত্যের, আমি তো যারা সাহিত্যিক তাদের পুজো করেই বড় হয়েছি। এবার সেই লেখার শখ থেকে আমি লেখালেখি দেখেছি। এই যে যেটা প্রশ্ন করলেন, আমি যে লেখাটির উদাহরণ দিচ্ছিলাম সেই লেখাটির ভিত্তি কি, আমি বলছিলাম দত্ত যে আমি কারা জীবনে বসে লিখছি, রাতে ঘুম আসছে না, আমি কৃত্রিম চরিত্র সব তৈরি করছি, সেটাই আবার পুজো সংখ্যায় বেরোচ্ছে, সেটাই আবার বই হয়ে বেরোচ্ছে, তৃপ্তি। কিন্তু কি, আমি একবার একটি মন্দিরে গেছিলাম মেদিনীপুর শহর থেকে একটু উত্তরে জঙ্গলমহলের মধ্যে। এবার গেছিলাম একটা অন্য অ্যাসাইনমেন্টে, ওখান দিয়ে যাচ্ছিলাম, পরবর্তীকালে একটা দলিলে খোঁজ পাই, একটা রাজনৈতিক পার্টির সম্মেলন হচ্ছিল, কংগ্রেসের একটা সম্মেলন হচ্ছিল। ডক্টর মানস ভূঁইয়া আমাকে একটা দলিল পাঠালেন যে আমাকে একটুখানি দেখে দিবি এটা, যে এটা মেদিনীপুরের ইতিহাস ইত্যাদি। তা পড়তে গিয়ে দেখি আমি একটা জায়গায় রয়েছে 1797 সালে কর্ণগড়ের রানী শিরোমণি ব্রিটিশ বিরোধী যুদ্ধ করেছিল। এটা আমার খটকা লাগলো, তখন প্রায় 1996-97 সাল, 200 বছর আগের কথা। আমি আমার এক চিত্র সাংবাদিক সহকর্মী প্রবীর ব্যানার্জিকে নিয়ে আমি মেদিনীপুর গেলাম কর্ণগড়।
খুঁজলাম, সে জায়গাটা পাওয়া গেল। রানীর মন্দির এখনো আছে এবং ইতিহাস বলছে যে আমরা জানি ব্রিটিশ বিরোধী প্রথম মহিলা বিদ্রোহিনী ঝাঁসির রানী লক্ষ্মীবাই, কিন্তু সেটা 1857। কিন্তু ওখানকার ইতিহাস বলছে রানী শিরোমণি 1797 চুয়াড় বিদ্রোহের সময়। তাহলে বাংলার কোন জঙ্গলমহলের মহিলা ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, হেরে গিয়েছেন, বন্দী হয়েছেন, মারা গিয়েছেন ঝাঁসির রানীরও 60 বছর আগে। এইটা ধরে এগোতে শুরু করলাম। সেই স্টোরিটা বেরোলো। তখন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। অনিল বিশ্বাস একদিন ডাকলেন, অনিলদা ডেকে বললেন বিস্তারিতটা দাও, মুখ্যমন্ত্রী খোঁজ নিচ্ছেন। মুখ্যমন্ত্রী একদিন ডাকলেন, তাকে গিয়ে বললাম বিষয়টা। বিশ্বকোষ পরিষদের পার্থ সেনগুপ্ত একটা বই প্রকাশ করলেন এটা নিয়ে, আমি লিখেছিলাম। এবং তারপরে জ্যোতিবাবু, বিমানবাবু, অনিলবাবু, আবার এপাশের যারা তখন সোমেন মিত্র, অতীশ সিনহা, তারা ওই ঘটনাস্থল গেলেন। তপন সিকদার বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তখন জিওলজিক্যাল সার্ভেকে দিয়ে সমীক্ষা করালেন এবং সেগুলো সব আস্তে 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 প্রতিষ্ঠিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হলেন, একটা শিরোমণি এক্সপ্রেস বলে ট্রেন করে দিলেন। তো এই লেখালেখি গবেষণা এটা একটা পার্ট গেল। এই জেলে বসে এই চরিত্রটা, এই এলাকাটা, এর ভূগোলটাকে নিয়ে একটা উপন্যাস লিখলাম, রানী সাহেবা। কোথায় বসে লিখলাম? প্রেসিডেন্সি জেলে, কিছুটা সেলে, কিছুটা হসপিটাল ওয়ার্ডে। এবং কি আশ্চর্য, ওপরওয়ালার আশীর্বাদে এই উপন্যাসটা আনন্দবাজারের পত্রিকা পুজো সংখ্যায় নির্বাচিত হলো এবং প্রকাশিত হলো। আমার মনে আছে অকাল প্রয়াতা পৌলমী সেনগুপ্ত সম্পাদক ছিলেন। উনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি যে লেখাটা পাঠিয়েছেন পাণ্ডুলিপিটা জেরক্স, তো আমরা ঠিক জেরক্স নি না, যদিও আপনারটা নির্বাচিত, কম্পোজও হয়ে গিয়েছে, কিন্তু আপনি অরিজিনালটা পাঠালেন না কেন? অরিজিনালটা একটা অদ্ভুত ইতিহাসের সঙ্গে জড়িত। কারণ অরিজিনাল যে খাতাটায় আমি লিখেছি তার উপরে জেলের ওয়েলফেয়ার অফিসারের স্ট্যাম্প মারা, সই করা, যে জেলের এত নম্বর বন্দিকে খাতাটা দেওয়া হলো লেখার জন্য। তো ফলে এটা আমি মনে রাখার জন্য খাতাটা আমার কাছে রেখেছি। তো উনি বললেন দেখার জন্য অন্তত পাঠাবেন, এটা দেখার মতো জিনিস। তো আমি খাতাটা পাঠিয়েছিলাম, তারপর উনি মারা গেলেন, আমি খাতাটা ইয়ে করে দিই। খাতাটা নেই আপনার কাছে তাহলে এখন? না, খাতাটা ওনার কাছেই আমি শেষ পাঠিয়েছিলাম। তো যাই হোক, তো এইভাবে যে জীবনের বিভিন্ন বিভিন্ন জায়গায়, বিভিন্ন অবস্থায় যে গল্পগুলো লুকিয়ে আছে, চরিত্রগুলো লুকিয়ে আছে, অনেক সময় ইতিহাসের তার উপরে অনেক ধুলো পড়েছে, সেগুলোকে যদি একটু কাটাছেঁড়া করে আমরা, যেমন ব্রাত্যর যে উপন্যাসটি বেরোচ্ছে ধারাবাহিক আমাদের সংবাদ প্রতিদিনের রোববারে, আর একটা অসাধারণ কাজ। ও তো শুধু মন্ত্রী বা রাজনীতিবিদ বললে ব্যাপারটা আমার মনে হয় ওটা ওর প্রতি অবিচার হবে। একদম নাট্যকার থেকে শুরু করে লেখকে আরো ভালো গবেষণাধর্মী লেখা। ফলে এইভাবেই ও যেরকম চরিত্রগুলোকে বের করে নেয়, সেগুলো বাকি নাট্যকারদের অনুপ্রাণিত করে। তেমনি আবার বড় লেখকরা যা লেখেন সেগুলোকে চর্চা করলে আমি বা আমার মতো কিছু লোক তারা অনুপ্রাণিত হই এবং সে লেখাগুলো চলতে থাকে। তবে সাংবাদিকতা এবং সাহিত্যের একটা ওতপ্রোত যোগাযোগ রয়েছে। সাংবাদিকতাটা আমার কাছে ভিত্তি, যার রেজাল্টটা হচ্ছে গিয়ে সাহিত্যে গিয়ে পড়ছে, গল্প তৈরি করতে আমার সুবিধা হচ্ছে। আবার সাংবাদিকতার মধ্যেও সাহিত্যের ছাপটা চলে আসছে এই কারণে, কারণ এই টিভি এসে যাওয়ার পর আর ডিজিটাল এসে যাওয়ার পর খবর লেখার ধরনে অনেক একদম মৌলিক পরিবর্তন কিছু চলে আসছে। আপনি ধরুন আজকে আপনি 7-এর দশকে বা 8-এর দশকে আপনি কোনো কাগজে ম্যাচ রিপোর্ট, কোনো খেলার রিপোর্ট যা পড়তেন বা কোনো ঘটনার যে রিপোর্ট পড়তেন, টিভি আসার পর দরকার পড়ছে না তো, কারণ আপনি তো সেটা দেখছেন খেলাটা।
ফলে আপনাকে এমন ভাবে বাংলাটা লিখতে হচ্ছে, এমন গল্প দিতে হচ্ছে, যাতে সেই দর্শকও পড়ছেন যিনি টিভিটা দেখেছেন আর এক একটা আউট 6 বার করে দেখেছেন। ফলে আপনার লেখার মৌলিক অবয়ব কাঠামোটা যদি পরিবর্তন না হয়, সেখানে সাহিত্য এসে ঢুকে পড়ছে খবরের কাগজের পাতায়। আবার খবরের কাগজের জন্য রসদ সংগ্রহ করতে যে খবরগুলো হচ্ছে, তার দৈনন্দিন অংশের বাইরের যে অংশটা, সেটা চলে যাচ্ছে সাহিত্যের পাতায়। ভালো থাকবে। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমি তোমার এই জেলের ডায়েরি, এই বইটা অসাধারণ বই। আমার মানে এটা বইটা আমি অনেকবার পড়েছি, আমার বইটা হন্ট করেছে। তোমার লেখার আমি বরাবরই সাংবাদিকতার লেখা তোমার থেকে বরাবরই পড়ে আসছি, আমার সেগুলো খুবই প্রিয়। কিন্তু জেলের ডায়েরি পড়তে গিয়ে আমার যেটা হয় সেটা প্রায় একটা মানে ওটার মধ্যে কেবল সাংবাদিক ঢুকিয়ে ব্যক্তি অভিজ্ঞতার নানান নির্যাস, নানান পরত ওতে তো আছে। এবার তুমি ওটা তুমি আবার যখন লিখছো, তখন তুমি তোমার কারাবাস জীবন অতিবাহিত করে এসো। এবার ওইটা যখন তুমি লিখছো, তখন ওইটার অতীতের যে ট্রমা আর তারপর স্বাভাবিক জীবনে আবার ফেরা, এই দুয়ের মধ্যে কখনো কোনো মানে এতটা আসলে লিখবো আর এতটা লিখবো না ছেটে দেবো, মানে যেটা যে জীবনটা আগে একসময় বাস্তব ছিল, পরে অতীত হয়ে গেলে এটা আনরিয়েল হয়ে যায়। সেটা কি তুমি কখন এডিট করেছো তোমার লেখার ক্ষেত্রে? এক্ষেত্রে আমি বলি যে আমার বন্দির ডায়েরি বলে যে বইটি রয়েছে করুণা প্রকাশনী থেকে, বন্দির ডায়েরি, আমার নিজের ডায়েরি লেখার অভ্যাস আছে এখনো, এবং আমার দীর্ঘদিনের অভ্যাস। কত সাল থেকে লেখো এগুলো? দীর্ঘদিন, মানে আমি স্কুলে প্রায় ক্লাস 5, 6, 7 থেকে আমার ডায়েরি লেখা রোজ? মূলত রোজ। এবার এই ডায়েরি লেখার মধ্যে অনেক, এই জেল জীবনেও এই প্রথম কদিনের একটু 2-4 দিনের ধাক্কা সামলে তারপরে কিন্তু সর্বক্ষণ আমি লিখেছি। কখনো কাগজে লিখেছি, কখনো খাতায় লিখেছি বা লিখেছি। এই বন্দির ডায়েরিটা কিন্তু এই রোজ লেখার আনএডিটেড ভার্সন। বন্দির ডায়েরিটা কিন্তু আমার জেল থেকে বেরিয়ে এসে ঠান্ডা মাথায় বন্দির ডায়েরি লেখা নয়। কিন্তু ওই যে ধরো যে স্বামী তোমার যে হলো, সে তার বন্ধুকে ডাকলো, তার মাংসটা কেটে খাওয়ালো, হ্যাঁ, ওই যে ওই গল্পটা, ওইটাতে পড়লে মনে হয় তুমি বেরিয়ে লিখছো। না, বেরিয়ে লিখছি না, ওটা সেই দিন তখন লেখা। বইতে যেটা আছে ওই পাতাগুলো, যার জন্য অনেক সময় কিছু কিছু অসঙ্গতি আছে, মানে কি কখনো কখনো পড়লে মনে হবে আমি খুব ক্রুদ্ধ, কখনো কখনো পড়লে মনে হবে আমি খুব দিশাহীন, বিষণ্ণ, অবসাদ। তখন তো আমি বন্দী। আমি দিনের বেলা হয়তো কোর্ট সামলেছি, আমি হয়তো সকালবেলা কাগজ খুলে দেখছি এমন কিছু জিনিস ছাপা হয়েছে আদ্যন্ত মিথ্যা, কিন্তু আমার ভার্সন দেওয়ার অধিকারটুকু আমার এখনো নেই, আমার হাত পা বাঁধা, বেঁধে মারা হচ্ছে। ফলে এইগুলো রিফ্লেক্টেড হয়েছে আমার ডায়েরি লেখাগুলোতে। আর এই ডায়েরিটা আনএডিটেড, একদম আনএডিটেড। কিন্তু পরে যখন আমি পথের বাঁকে এসে লিখছি, তখন যে জেল জীবনটা লিখছি সেটা আমি এখন লিখছি, মাথার মধ্যে এডিট করছো এখন মাথার মধ্যে আমি। কিন্তু আমি তখন যেটা করেছি, ওই বইটা করুণার বই, ফলে ওটা কিন্তু প্রাপ্ত সম্পূর্ণ আনএডিটেড। ফলে আর আমার মনে হয়েছে ওটা ছাপতে দেওয়ার সময় যে ওটা এডিট করলে বোধহয় ওর ফ্লেভারটা, ওর মানে আন্তরিক টানটা নষ্ট হয়ে যেত। ফলে ওটাই আমি হাতও দিইনি, পুরো কাগজের গোদ শুদ্ধ দিয়ে দিচ্ছিলাম ছাপতে। আর একটা শেষ প্রশ্ন, আমি তোমার পথের বাঁকে বা অন্যান্য লেখায় দেখেছি, মানে যারা খুব মানে আইকনিক গ্রেট বড় পলিটিশিয়ান, এটা জ্যোতিবাবু হতে পারেন, মমতাজি হতে পারেন, বুদ্ধদেব ভট্টাচার্য হতে পারেন, বা সিদ্ধার্থ শঙ্কর রায় হতে পারেন, এদের সঙ্গে তোমার পার্সোনাল ইন্টারাকশন, অনিল বিশ্বাস তুমি লিখেছো, এরা কখনো তোমার গল্পে বা উপন্যাসে কোনো চরিত্র হয়ে কখনো এসছে বা আসা নিয়ে আসার ইচ্ছা আছে এদের সঙ্গে? এগুলো তুমি তোমার পার্সোনাল মেমোয়ার্সে লিখেছো, কিন্তু গল্প সাহিত্যে কখনো এসছেন আমার, তখনও সবটা বলিনি, ওটা বোধহয় প্রতিভাস থেকে। ওই
নাকি ফিরে আসছি বিরতির পর, পত্রভারতী, ওখানে একটি চরিত্র আছে যেখানে ফিরে আসছি বিরতির পরে একটি চরিত্র আছে যেখানে আমি একজন দাপুটে নেতা, পরবর্তীকালে কোনো কারণে তার মস্তিষ্ক কার্যত অচল, প্যারালিসিস, এবং মস্তিষ্কটিও অচল, দীর্ঘদিন তাকে শুয়ে থাকতে হচ্ছে, তিনি লোক চিনতে পারছেন না, সাড়া দিচ্ছেন না, খানিকটা ধরা যেতে পারে। প্রিয়রঞ্জন, আমি যাদের দেখেছি তাদের পরিস্থিতি, পরিবেশ, চরিত্র অনুযায়ী নিশ্চিতভাবে যাদের দেখেছি এবং যাদের সঙ্গে আমার কমিউনিকেশন, যাদের প্রভাব পড়ছে, তারা আস্তে আস্তে তো চরিত্রগুলির মধ্যে নিশ্চিতভাবে মানে যেমন চলে তোমার আসে। লেখা আমি হালিম সাহেব সম্পর্কে একটা আবেগ লক্ষ্য করেছি। বরাবরই তুমি যখন লিখেছো হালিম সাহেবকে নিয়ে, তোমার একটা আলাদা ইমোশন লেখার এবং এক্ষেত্রে আমি শুধু একটু যোগ করব যে আমি নিশ্চয়ই প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলির যারা বড় ব্যক্তি, তাদের চর্চা, তাদের লেখালেখি আছে, কিন্তু আমি আমার মানে মানে এটা ঘটনাচক্রে ব্যক্ত, যারা সেই অর্থে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নন, বরং নিষিদ্ধ, অর্থাৎ মাওবাদী, সেটা তোমার লেখা পড়েছি। সেই নেতৃত্বের সঙ্গে আমার বন্দি জীবনে এতটাই যোগাযোগ হয়েছে, যেগুলো আমি আগে জানতাম। ইন্টারেস্টিং হচ্ছে একটা, যে কিষাণজি যখন বেঁচে ছিলেন, কিষাণজির একটা অভ্যাস ছিল, উনি সব হাউসের রিপোর্টারদের কিন্তু ফোন করতেন, মানে প্রত্যেক হাউসে এখানে একে ওকে ওখানে ফোন করতেন। তার সহকর্মী কমরেডরাও তাকে বারণ করতো, ফোন করবেন না, ধরা পড়ে যাবেন নেটওয়ার্কে। কিন্তু উনি যখনই পজিশন চেঞ্জ করতেন, কোনো নতুন সিম ইত্যাদি ব্যবহার করে উনি ফোন করতেন, যোগাযোগ করতেন। তা একটা ফোন আসতো, কোনোবাবু ধরুন কমরেড কিষাণজি কথা বলবেন, আরেকজন চ্যানেলে হয়তো আরেকজনের সঙ্গে কথা বলতো, আরেকজনের কাগজে। তো একবার আমি একটা লেখা লিখেছিলাম কমরেড কিষাণজিকে খোলা চিঠি, যে আপনারা গরিবের জন্য লড়ুন, কিন্তু প্রকাশ্যে খুনের রাজনীতিটা করছেন কেন? স্কুলের মধ্যে ঢুকে শিক্ষককে মেরে দিয়ে গেলেন ছাত্রদের সামনে, এটা কেন করলেন? তো সেদিন রাত্রে কিষাণজি ফোন করেছিলেন, করে বললেন তোমার লেখাটা আমি শুনেছি, কিন্তু আমারও একটা উত্তর আছে, সেই লেখাটা ছাপতে হবে। তো উনি লেখা পাঠালেন এবং আমি প্রথম পাতাতেই ছেপেছিলাম, শেষ, কাট টু প্রেসিডেন্সি জেল। একদিন উঠোনে একজন সিনিয়র মাওবাদী নেতা আমার কাছে এলেন, কুণালবাবু আপনি কিন্তু সেদিন ঠিক কাজ করেন। আমি কি করি? ওই যে কমরেড কিষাণজির লেখাটা। আমি বললাম আমি তো ছেপেছিলাম। বলুন আপনি হেডিংটা চেঞ্জ করেছিলেন। আমি বললাম আপনি? বলে আমি হচ্ছি সেই ব্যক্তি ফোনটা ধরে দিত না, যিনি রেগুলার আপনাকে ফোনটা ধরে দিতাম। ফলে এখন আমার রোববার, আমি এরপরে যখন ওই পথ হারাবো বলে যে উপন্যাসটি দেবসাহিত্য কুটির থেকে বেরোলো, বা এখন প্রতিদিনের রোববার .in যেটা চলছে, কুসুমডিয়ার কাব্য, এখানে কিন্তু এই চরিত্রগুলো, এদের এই অপারেশনগুলো, কিভাবে জেলের মধ্যে থেকে ক্যারেক্টারগুলো অপারেশন করে, বিভিন্ন অপারেশন জেলের মধ্যে থেকে কিভাবে হয়। প্রান্তর যে ছবিটি আসছে হুব্বা, তার সঙ্গে আমার সরাসরি আলাপ হয়নি, কিন্তু তার যে একদম কট্টর মাহাতো, টক্করবাজ, তার সঙ্গে আমার ভালো আলাপ হয়েছিল। তাই হ্যাঁ, যার বিরুদ্ধেই খুনের অভিযোগ, রমেশ মাহাতো। উব্বাস আমলের। আপনি তো সুকান্ত চিনতেন, আপনার পাড়ার লোক। আমি তো এবার আমি জানতাম হরিদেবপুরে কিছুদিন ছিল। তারা হচ্ছে এইরকম আলাপ হয়ে গেছিল। তো হঠাৎ দেখি সেই ব্যক্তি হঠাৎ দেখি জেলে, মাঝে মাঝে দেখা হতো, বেরিয়ে যেত আবার চলে আসতো। তো সেই ব্যক্তি হঠাৎ দেখি জেলে। আর আমি কাগজে দেখেছি যে হাইওয়ের উপর দিয়ে গাড়িতে আসার সময় পুলিশ তাকে গ্রেফতার করেছে, নাম করা বাহুবলী। তো আমি তাকে এমনি রসিকতার ছলেই বললাম, ব্যাপার কি, তোমাকে পুলিশ ধরেছে, তাও আবার হাইওয়ের ওপর দিয়ে গাড়ি থেকে নামিয়ে কুণাল ঘোষ বিশ্বাস করে না। তাহলে কি দু একদিনের মধ্যে একটা কোনো বড় মার্ডারের খবর কাগজে আসতে চলেছে, যার অ্যালিবাই হবে? আমি তো সেদিন জেলে ছিলাম। বললো দাদা কি বলছেন, ছি 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 ছি। ঠিক দুদিনের মধ্যে হাইওয়েতে একজন ইঞ্জিনিয়ার মার্ডার হলেন,
খারাপ কোয়ালিটির জিনিসপত্র নিয়ে ঠিকাদারের সঙ্গে গন্ডগোল চলছিল, মার্ডার অভিযোগ, যার বিরুদ্ধে ঘটনাচক্রে সে জেলে এবং তার বেল হয়ে গেল। তো এইগুলোই তো গল্প টল্প করতে সমাজ। কথা থ্যাংক ইউ।